হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আমাদের এটা। দ্রুত আমরা জয়েন করে ফেলি এবং শুনতে পাওয়া যাচ্ছে কিনা আমরা একটু বলে দিই। ওটা জুম করে, লেকচার শিট জুম করে দিব অবশ্যই। জাহাঙ্গীর আলম, ওকে। ওয়ালাইকুম আসসালাম। মামুন, এটা বলে দিই কেমন আছি আমরা সবাই, পড়াশোনা কেমন করছি, বুঝতে পারছি কিনা? মামুন ভালো আছি। মুক্তা, ওয়ালাইকুম আসসালাম। আখি, তারপর কি আছে? জান্নাত, জাহাঙ্গীর 7:50 থেকে রেডি হয়ে আছি। থ্যাংক ইউ, গুড। আরিফুল ইসলাম, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কারা কারা আছে দেখি, নাম পড়ি, কে কে আছে। অনেকের সাথে সবসময় ক্লাসে ঢুকে গেলে তখন আর ওইভাবে পড়া হয় না। হ্যাঁ, মোহাম্মদ রাকিব, তারপর আছে, ওকে, হ্যাঁ, ক্লিয়ার। আর কারা আছে? দ্রুত জয়েন করে ফেলি। তাসমিরা, ক্লিয়ার ভাই, ওকে। প্রজাপতি, ওকে। সাহা, রিয়াদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সাথী, আমরা শুরু করে দিই। 9টায় যেহেতু আমাদের আরেকটা ক্লাস আছে আজকে, যেতে প্রথম কথা হচ্ছে মিসিং ক্লাস। মঙ্গলবারে আপনাদের ক্লাস ছিল, সেই ক্লাসটা নিতে পারিনি হচ্ছে আমাদের এর কারণে, নেটওয়ার্ক জনিত, না সরি, কী ছিল মনে হয়, ওয়াজ মাহফিল ছিল মনে হয়। হ্যাঁ, ওয়াজ মাহফিল ছিল মনে হয়। তো সুতরাং সেই মিসিং ক্লাসটাই আজকে হচ্ছে আমাদের আপনাদের। ওকে, আমরা শুরু করে দিই। অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, 9টা বাজে ক্লাস মানে এক্স্যাক্টলি 9টা বাজে, 8টা বাজে ক্লাস মানে এক্স্যাক্টলি 8টা বাজে। আমি ক্লাসে এসে আপনার জন্য অপেক্ষা করতে হয়, আপনি যুক্ত হওয়ার জন্য। এটা আপনার জন্য এটা এটা কেমন কেমন দেখায় বলেন? প্রথম কথা হচ্ছে, এটা যেহেতু বর্তমানে সৌজন্যতাবোধ যেহেতু নাই, শ্রদ্ধাবোধ যেহেতু এখন আর ওইভাবে কাজ করে না মানুষের ভিতরে, সেই প্রসঙ্গ বাদও যদি দেই, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা জিনিস পড়িয়ে ফেলছি। একদম শুরু থেকে যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তী বুঝবেন না। যেমন আজকে যারা এই ক্লাসটা না করে আগামীকাল ঠিক রাত 9টায় কিন্তু ক্লাস আছে, জারান পার্টিসিপাল সেকেন্ড ক্লাস। আগামী ক্লাসে অনেকে দেখবে বলবে বুঝতে পারছি না। এরপরে এই যে লাইভ ক্লাসে থাকে না, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটাকে লাইভ ক্লাসে করা যায়। কিন্তু যারা লাইভ ক্লাসে থাকে না, হয়তো এদের সব কিছুই বুঝে, না হলে যদিও আমি বেশিরভাগ প্রশ্নই সলভ করে দিই, তারপরেও চেষ্টা থাকা উচিত যেন আপনার থাকে, অন টাইমে থাকা যায়। ওকে, আচ্ছা, প্রথমে আমরা এই জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করব। আমাদের যে কোনো পরীক্ষায়, অ্যাটলিস্ট প্রিলি পরীক্ষায়, লিখিত বাদ দেন, প্রিলি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় সাধারণত 1টা বা 2টা প্রশ্ন থাকে, কখনো কখনো 2টা থাকে, অথবা কখনো 1টা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই 1টা বা 2টা প্রশ্নের জন্য আপনি প্রিলি পাস করে যাবেন বা অন্য কোনো পরীক্ষায় টিকে যাবেন, বিষয়টা এইরকম না। এখন খেলাটা কোন জায়গায় জানেন?
যেই জায়গার প্রশ্নটা সবাই অধিকাংশ ছেলেমেয়েরা ভুল করবে ওই জায়গায় যদি আপনি মানে কারেক্ট করতে পারেন আপনার টিকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যেমন আমি সবসময় বলি, যেমন সাধারণ জ্ঞান সবাই ভালো পারে, সবাই মোটামুটি পারে, কিন্তু সাধারণ জ্ঞান পড়ে কখনো চাকরি হয় না। ম্যাথ ইংরেজি যে একটু ভালো পারে তারই কেবল চাকরি হয়, এটা হচ্ছে বাস্তবতা। এখন আপনি মানতে পারলেও, মানতে কষ্টকর হলেও এইটা মানতে হবে। জেরান্ড এবং পার্টিসিপল পড়বো আমরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শিখবো আমরা। প্রথমে আপনাদের কাছে একটু আনসার নেই, দেখি চলেন তো। বলে আমি একটা ওয়ার্ড লিখলাম রিডিং, READING, রিডিং। রিডিং, রিডিং শব্দটা বলেন তো জেরান্ড নাকি পার্টিসিপল বলেন? রিডিং শব্দটা কি জেরান্ড নাকি পার্টিসিপল বলেন তো? আনসার দেন। ভিডিও আজ আটকে যাচ্ছে কোথায়? আমারই না, ঠিক আছে, তাহলে আপনার নেটের সমস্যা, আজকে আমার নেটের সমস্যা নেই। রিডিং শব্দটা কি জেরান্ড নাকি পার্টিসিপল বলেন? নিশাদ আমার ভিডিও ঠিক আছে, আমার নেট ঠিক আছে, বলেন। আল মামুন, রিডিং শব্দ মানে দা ওয়ার্ড রিডিং ইজ জেরান্ড নাকি পার্টিসিপল? প্রত্যেকে উত্তর দিই। জেরান্ড। ওকে, জেরান্ড। যারা আছি প্রত্যেকে উত্তর দিই, প্রত্যেকে উত্তর দিই। মেহেদি হাসান, রোকন, বাকিরা সবাই সবাই উত্তর দেই। ওকে, মাথা কিন্তু ঠান্ডা করা, মাথা গরম করা যাবে না, মাথা একদম ঠান্ডা করে রাখতে হবে, মাথা একদম ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা যাবে না। এই টপিকে মাথা গরম করলে উপায় নেই, কিন্তু আপনি ইংরেজির মূল কনসেপ্টটাই নষ্ট করে ফেলবেন। সুতরাং মাথা গরম করা যাবে না। ওকে, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে, দেখেন একটা প্রশ্ন করছি, দেখেন এখানে আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন, অনেকেই বিভিন্ন ধরনের উত্তর দিচ্ছেন। দেখেন প্রথম কথা হচ্ছে, আমি একটা ওয়ার্ড লিখলাম জেরান্ড, তো অনেকেই উত্তর দিচ্ছে হচ্ছে আমাদের এই জেরান্ড, সরি, রিডিং শব্দটা হচ্ছে আমাদের জেরান্ড। অনেকে উত্তর দিচ্ছে জেরান্ড, দুই একজন পার্টিসিপল, হ্যাঁ, কিন্তু আপনি আবার কেউ কেউ বলছে দুইটাই, আবার দুইটাই হতে পারে। তা প্রথম কথা হচ্ছে, আমরা জেরান্ড এবং পার্টিসিপল অধ্যায়ে আমরা একটু জেনে নিই, খুব ভালো করে লক্ষ্য করে, খুব ভালো করে লক্ষ্য করবো আমরা। পৃথিবীতে প্রধানত ভার্বটাকে দুই ভাগে ভাগ করা হয়, ভার্বটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব পৃথিবীতে অসংখ্য। ফাইনিট ভার্বের বাংলা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। যেই ভার্ব সেন্টেন্সে বসে সেন্টেন্সের অর্থ সমাপ্ত করতে পারে, অর্থ সম্পূর্ণ করতে পারে, সেটাকে ফাইনিট ভার্ব বলা হয়। পৃথিবীতে অগণিত ফাইনিট ভার্ব আছে, মানে আপনি জীবনে যত কাজ করেন সবই ফাইনিট ভার্ব। পৃথিবীতে যত কাজ হচ্ছে সবই ফাইনিট ভার্ব, বুঝাতে পারলাম? তাহলে নন ফাইনিট ভার্বও আছে। নন ফাইনিট ভার্ব কোনগুলো? নন ফাইনিট ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো, যেই ভার্বগুলো বসে যদি সেন্টেন্সে বসে তখন ওই একা অর্থবোধক, মানে সেন্টেন্সে বসে অর্থ সম্পন্ন করতে পারে না। নন ফাইনিট ভার্ব হচ্ছে টোটাল তিনটা। তো নন ফাইনিট ভার্ব হচ্ছে তিনটা, বলেন তো কি? IGP, একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, আর হচ্ছে জেরান্ড, GERUND, জেরান্ড, আর হচ্ছে পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল। পৃথিবীতে যতই ভার্ব আছে তার ভিতরে এই তিনটা বাদে আরো যত ভার্ব আছে সবগুলাই ফাইনিট ভার্ব। তাহলে নন ফাইনিট ভার্ব কোনগুলা বলেন তো? একটা হচ্ছে ইনফিনিটিভ, আর হচ্ছে জেরান্ড, আর হচ্ছে পার্টিসিপল। তার মানে আমরা কি পাইলাম? জেরান্ড হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব, আর পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। এটা হচ্ছে এদের প্রথম পরিচয়। এদের প্রথম পরিচয়, জেরান্ড হচ্ছে একটি নন ফাইনিট ভার্ব এবং পার্টিসিপল হচ্ছে একটি কি বলেন তো? নন ফাইনিট ভার্ব। এখন পার্টিসিপল চিনতে বড় সমস্যা হয় না, এই নোট নিবেন কিন্তু, নাইলে কিন্তু ধরা খাবেন। প্রথম কথা হচ্ছে আমাদের জেরান্ড হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব, পার্টিসিপল হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। দুই নাম্বার কনসেপ্টে যাই। দুই নাম্বার কনসেপ্টে যদি আমরা এরকম যাই, এইরকম ভাবে যদি বলি, যেমন আমরা একটা ভার্ব লিখলাম WORK, আমরা একটা ওয়ার্কস লিখলাম, এর সাথে একটা ING যোগ করে দিলাম, তাহলে কি হলো? ওয়ার্কসিং হয়ে গেল, তাই তো?
আবার DOES প্লাস ভার্বের শেষে আইএনজি, তাহলে কি হয়ে গেল? ডাজিং হয়ে গেল, ডাজিং হয়ে গেল। কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি জীবনের কোনো দশায় ভার্বের সাথে এস আছে, এরপরে আমাদের ভার্বের শেষে আইএনজি যুক্ত করা হয়েছে এমন কোনো ওয়ার্ডই আপনি দেখেননি, এমন কোনো ওয়ার্ডই আপনি দেখেননি। বুঝাতে পারলাম? তার মানে ওই যে আমাদের যে বলা হয় ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে জেরান্ড হয় অথবা পার্টিসিপল হয়, তার মানে এই কনসেপ্টটা ভুল, এটা সঠিক নয়। আমরা ওয়ার্কসকিং করি না, কিন্তু WORK প্লাস আইএনজি আমরা ওয়ার্কিং কিন্তু করি, আমরা ওয়ার্কিং করি কিন্তু। আবার ডাজিং হয় না, কি হয় বলেন তো? ডুইং হয়। ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের একটা পার্থক্য আছে। মূলত ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমাদের দুইটি প্রেজেন্ট টেন্স, তবে বেস ফর্মের সাথে এস বাই যুক্ত হয় না, প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই যুক্ত হয়, এতটুকু পার্থক্য। বেসের সাথে কোনো কিছু যুক্ত থাকতে পারবে না। তার মানে জেরান্ড বা পার্টিসিপল গঠিত হবে কি ভার্বের সাথে এস বাই আইএনজি যুক্ত হয়ে? না, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে। কথা হচ্ছে এটা। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, জেরান্ড। একটা হচ্ছে জেরান্ড, আর হচ্ছে কি বলেন তো? পার্টিসিপল, PARTICIPL পার্টিসিপল। এখন পার্টিসিপলের আবার 3টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT প্রেজেন্ট পার্টিসিপল, PARTICIPL প্রেজেন্ট পার্টিসিপল, যেটা হয় বার প্লাস আইএনজি যুক্ত হয়ে। আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, PAST পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে B3। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, PERFECT পারফেক্ট পার্টিসিপল সমান সমান হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস B3। বুঝাতে পারলাম? হ্যাভিং প্লাস B3। তার মানে আমি যা লিখতেছি আপনার নোট কিন্তু নেওয়া চাই। জেরান্ড, আমাদের তো জেরান্ড আমরা পড়বই। পার্টিসিপল আবার 3টা প্রকারভেদ হতে পারে। জেরান্ড এবং পার্টিসিপলের প্রথম পরিচয় হচ্ছে আমাদের নন ফাইনিট ভার্ব, তবে পার্টিসিপলের আবার 3টা প্রকারভেদ হয়। কি কি হয়? একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হয়, 2 নাম্বারটা পাস্ট পার্টিসিপল হয়, 3 নাম্বারটা পারফেক্ট পার্টিসিপল হয়। এই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আইএনজি যুক্ত হয়, আবার এদিকে জেরান্ডের সাথেও আইএনজি যুক্ত হয়। এদিকে কি হয়? জেরান্ডের সাথেও আইএনজি যুক্ত হয়। বুঝাতে পারলাম? তা আমাদের সমস্যাটা হয় কোন জায়গায় জানেন? দেখেন, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে আইন যুক্ত হয়, আর জেরান্ডও ভার্বের সাথে আইন যুক্ত হয়। দুই একই জিনিস ভার্বের সাথে আইন যুক্ত হয়ে জেরান্ড হয়, আবার একই ওয়ার্ড ভার্বের সাথে আইন যুক্ত হয়ে পার্টিসিপল হয়। এই কারণে আমাদের মূলত সমস্যা হয় জেরান্ড এবং পার্টিসিপলের নয়, বরং জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলে আমাদের মূল সমস্যা হয়। কারণ দুইটাই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে একটা নাউনের কাজ করে আর একটা অ্যাডজেক্টিভের কাজ করে। আমি বোঝাতে পারলাম? তার মানে প্রথম পয়েন্ট এবার নেন, আবার খুব ভালো করে কথা। প্রথম পয়েন্ট পাইলাম কি বলেন তো? প্রথম পয়েন্ট পাইলাম 1 নাম্বার পয়েন্ট। এতক্ষণের আলোচনা থেকে আমরা কি পাইলাম? এইবার সুন্দর করে সাজায় নোট নেবেন। প্রথম কথা হচ্ছে জেরান্ড পার্টিসিপল হচ্ছে এক প্রকার নন ফাইনিট ভার্ব। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট কি? জেরান্ড পার্টিসিপল এরা কি বলেন তো? নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট কি? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড বা পার্টিসিপল হতে পারে। আচ্ছা, কি? ভার্ব প্লাস আইএনজি, অবশ্যই বেস ফর্ম, প্লাস আইএনজি যুগ হয়ে জেরান্ড বা পার্টিসিপল হতে পারে। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড বা পার্টিসিপল হতে পারে। 3 নাম্বার পয়েন্ট, সেন্টেন্সে ব্যবহার করলে, সেন্টেন্স এ ব্যবহার করলেই কেবল জেরান্ড বা পার্টিসিপল হতে পারে। এমনিতেই যদি আন্দাজি কোনো মানে ওয়ার্ড আইএনজি যুক্ত দিয়ে দেয় যে জেরান্ড, সরি ওয়াকিং, গোয়িং, এগুলা কোন জেরান্ড নাকি পার্টিসিপল না, তাহলে আমাদের আনসার কি আসবে? দুইটাই হতে পারে, জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। তো এটা জেরান্ড হবে না পার্টিসিপল হবে, এটা ডিপেন্ড করবে কি? সেন্টেন্সে ব্যবহারের উপরে। আমি সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার করছি।
বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট জেরান্ড বা পার্টিসিপল হচ্ছে প্রথম পরিচয় নন ফাইনাইট ভার্ব। 2 নাম্বার পয়েন্ট বা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ড বা পার্টিসিপল হতে পারে। পার্টিসিপল দ্যাট মিন্স আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু বোঝাচ্ছি। আর সেন্টেন্সে ব্যবহার করার পরেই আমরা বুঝতে পারবো এটা জেরান্ড নাকি পার্টিসিপল। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট লিখবো। 4 নাম্বার পয়েন্ট ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন এর কাজ করে, আচ্ছা এটা সুন্দর করে সাদা লেখেন, এটা হয়নি। 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট তাহলে কি দাঁড়ালো? জেরান্ড, জে ই আর ইউ এন ডি, জেরান্ড সেন্টেন্সে নাউন এর কাজ করবে, নাউন এর কাজ করবে, অর্থাৎ নাউনের পজিশনে বসবে, নাউন এর পজিশনে বসবে, POSITION, পজিশন এ বসবে। জেরান্ড সেন্টেন্সে কার পজিশনে বসবে? নাউনের পজিশনে বসবে, অর্থাৎ নাউনের কাজ করবে, অর্থাৎ নাউনের পজিশনে বসবে। আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি। এবার কিন্তু ঘটনা সহজ হয়ে যাচ্ছে। এবার কি হয়ে যাচ্ছে বলে তো সহজ হয়ে যাচ্ছে। কেন সহজ যাচ্ছে আমি বলি। জেরান্ড কাজ আমরা নাউন পড়ছি না, নাউনের পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়াইছিলাম, মনে আছে? পজিশন অফ পার্টস অফ স্পিচে 1 নাম্বার পার্টস অফ কি ছিল? ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন বসে, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন বসে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন বসে। ঠিক যেইখানে নাউন বসতে পারছে ঠিক সেখানে জেরান্ড বসবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। তার মানে আমরা কি লিখলাম? জেরান্ড সেন্টেন্সে নাউনের কাজ করবে, অর্থাৎ নাউনের পজিশনে বসবে। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট, তো প্রথম পরিচয় পাইছি কি বলেন তো? জেরান্ড কার কাজ করে? জেরান্ডের পরিচয় কি? নন ফাইনাইট ভার্ব। এই 4 নাম্বারে এসে পেলাম জেরান্ড কার কাজ করবে? নাউনের কাজ করবে। তার মানে জেরান্ড কার কাজ করে কয়টার বলেন তো? 2টার। এক হচ্ছে নাউন আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে জেরান্ড কাজ করবে, জেরান্ড সেন্টেন্সে SENTENC সেন্টেন্সে নাউন ও ভার্বের কাজ করবে, ভার্বের কাজ করবে। জেরান্ড সেন্টেন্সে নাউন ও ভার্বের কাজ করবে। জেরান্ড সেন্টেন্সে নাউন ও ভার্বের কাজ করে। তার নাউন হিসাবে বসতে পারে, ভার্ব হিসাবে বসতে পারে, যেহেতু সে নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পয়েন্ট। জেরান্ড সেন্টেন্সে নাউন ও ভার্বের কাজ করে। জেরান্ড সেন্টেন্সে নাউন ও ভার্বের কাজ করে। জেরান্ড সেন্টেন্সে নাউন ও ভার্বের কাজ করে। সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী 2টিই হতে পারে, জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। ওকে, এরপরে 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট লেখেন। পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল একই কথা। পার্টিসিপল কি? ভার্ব বেস ফর্মের সাথে আইএনজি বসবে, বসে কার কাজ করে? পার্টিসিপল কার কাজ করে? এক, অ্যাডজেক্টিভ। এটা আমাদের দেশে জানে। অ্যাডভার্ব, প্রিপোজিশন, PREPOSITN, প্রিপোজিশন, কনজাংশন। পার্টিসিপল কি তাহলে? পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে ওই ওয়ার্ডটা যখন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন অথবা কনজাংশনের কাজ করে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন অথবা কনজাংশনের কাজ করে, তখন সেটা কি হয় ভাই?
পার্টিসিপল হয়। তার মানে পার্টিসিপল কি বলেন তো? পার্টিসিপল এক প্রকার কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপল কার কাজ করে? মূলত অ্যাজেটিভের কাজ করে, মূলত অ্যাজেটিভের কাজ করে। তবে পার্টিসিপল অ্যাডভার্বের কাজও করতে পারে, পার্টিসিপল প্রেপোজিশনের কাজও করতে পারে, পার্টিসিপল কনজাংশনের কাজও করতে পারে। এখান থেকে প্রশ্ন আসছে, এই যে প্রেপোজিশনের কাজ করে, এখান থেকে প্রশ্ন আসছে রিসেন্টলি 43তম বিসিএস এ। কনজাংশনের কাজ করে এটা প্রশ্ন আসছে 40তম বিসিএস এ। সুতরাং এটাও ইম্পর্টেন্ট। আমরা যতটুকু জানি শুধু আমরা জানি অ্যাজেটিভের কাজ করে না, এগুলোরও কাজ করে। বোঝাতে পারলাম? তার মানে পার্টিসিপল সম্পর্কে আগের কথাগুলোই। পার্টিসিপল কি? ভার্বের বেস ফর্মের সাথে আইনযোজক হয়ে কার কাজ করবে? অ্যাজেটিভের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে, প্রেপোজিশনের কাজ করবে, কনজাংশনের কাজ করবে। এখন কখন কোনটা করবো ওটা তো আমি ক্লাসে বলবো। আচ্ছা, তাহলে পার্টিসিপল কার? পার্টিসিপল কি বলেন তো? মূলত অ্যাজেটিভের কাজ করে আর এগুলোর কাজও করে, এবং এটা একটা কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। তার মানে আমাদের পার্টিসিপল কয়টা কাজ করতে পারে? একই সাথে দুইটা কাজ করতে পারে। কার বলেন তো? ভার্ব ও অ্যাজেটিভ। ভার্ব ও অ্যাজেটিভ এই দুইটা কাজ করতে পারে। ভার্ব ও অ্যাজেটিভ এই দুইটা কাজ করতে পারে। বুঝাতে পারলাম? ভার্ব ও অ্যাজেটিভ এই দুইটা কাজ করতে পারে। সেন্টেন্সে বসে সে দুইটা কাজ করে, ভার্বের কাজ করে, অ্যাজেটিভের কাজ করে। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে কি বলুন তো? আমাদের 6 নাম্বার পয়েন্ট। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এইবার 7 নাম্বার পয়েন্ট। সুতরাং জেরান্ডকে, জেইআরইউএনডি, জেরান্ডকে ভার্বাল নাউন ও বলা যায়। পার্টিসিপল PARTICIPL, পার্টিসিপলকে ভার্বাল ADJECTI অ্যাজেটিভ ও বলা যায়। জেরান্ডকে, পার্টিসিপলকে, জেরান্ডকে ভার্বাল নাউন বলা হয়, পার্টিসিপলকে ভার্বাল অ্যাজেটিভ বলা হয়। এতটুকু বেসিক আলোচনা শেষ। লেখা হয়েছে কিনা বলেন? গ্রুপে থাকেন না? নিউ ক্লাস টাইম কিসের? লেখা শেষ হলে ডান লিখবেন। আমি আবার একটু সাম আপ করবো। আমি আবার একটু সামারি টানবো ইনশাল্লাহ। লেখা শেষ হলে সবাই একটু ডান লিখবেন, আমি আবার একটু সামারি করব, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। লেখা শেষ করে দিই, ডান লিখে দিই। আচ্ছা, ওকে, অনেকে লেখা শেষ। এবার তাকান, আমার দিকে তাকান। প্রথম কথা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল। জেরান্ড এবং পার্টিসিপল হচ্ছে এক প্রকার নন ফাইনাইট ভার্ব। এরা গঠন হয় ভার্বের বেস ফর্মের সাথে আইনযুক্ত হয়ে। এরা কাজ করে, জেরান্ড কাজ করে নাউন এবং ভার্বের, পার্টিসিপল কাজ করে অ্যাজেটিভ এবং ভার্বের। দুইটি যেহেতু ভার্ব, একটা নাউন একটা অ্যাজেটিভ। পার্টিসিপল অ্যাজেটিভ ছাড়াও কনজাংশন, প্রেপোজিশন এবং অ্যাডভার্বের কাজ করতে পারে। পার্টিসিপল কনজাংশন, প্রেপোজিশন এবং অ্যাডভার্বের কাজ করতে পারে। পার্টিসিপলকে ভার্বাল অ্যাজেটিভ বলা চলে, জেরান্ডকে ভার্বাল নাউন বলা চলে। বুঝতে পারলাম? এইটুকু হচ্ছে আমাদের বেসিক আলোচনা। চলো আমরা দেখি বেসিক থেকে যে প্রশ্ন আসছে এটা আমরা পারি কিনা। আয় ভাই, আয় আয়। এরপরে গুরুত্বপূর্ণ জিনিস কি মনে রাখবো আমরা? ঠিক যেইখানে যেখানে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো এটা, যেইখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেইখানে সেখানে কে বসবে? জেরান্ড বসবে। যেহেতু জেরান্ড কার কাজ করে? নাউনের কাজ করে। তো যেখানে যেখানে নাউন বসতে পারে ঠিক সেইখানে সেখানে কে বসবে? জেরান্ড বসবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেন দেখেন। 1 নম্বর কোশ্চেন কি আছে? জেরান্ড ইজ রিলেটেড টু। জেরান্ড হচ্ছে সম্পর্কযুক্ত, সম্পৃক্ত। কার সাথে? প্রোনাউন না, কেটে দেন। ভার্ব হইতে পারে, অ্যাজেটিভ না, অ্যাডভার্ব না। তাহলে জেরান্ড কার সাথে বলেন তো? দেখেন এই সেন্টেন্সে নাউন অপশন নেই। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, আমি বানাইনি। এখন আপনি যদি জানেন যে জেরান্ড শুধু নাউনের কাজ করে, তাহলে এই প্রশ্ন উত্তর কিভাবে দিবেন? আইতে ইনফিনিটিভ
বলেন, 1 নাম্বার আনসার করেন, দ্রুত দ্রুত দ্রুত। 1 নাম্বার আনসার করতে হবে, আমি তো আনসার করবো না, আমি তো বুঝাইছি। ভার্ব। ভারত, বুঝাতে পারলাম? তো এবার আপনি ভেবাচাকে খেয়ে যেতেন না যে যদি এখানে আমাদের অপশনে নাউন না থাকে তাহলে কি দেখাবো। এখন যদি পরীক্ষার অপশনে ভার্বও আছে আবার নাউনও আছে, যদি পরীক্ষার প্রশ্নের অপশনে ভার্বও থাকে নাউনও থাকে, তখন অবশ্যই আপনি নাউন দেখাবেন, ভার্ব নয়। কারণ জেরান্ড আগে নাউনের কাজ করে, এমনিতেই সে নন ফাইনিট। আচ্ছা, এরপরে আপনি দেখেন 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন করার দরকার নেই। এ জেরান্ড ডাজ দ্য ওয়ার্ক, একটা জেরান্ড কার কাজ করে? এই যে এ ভার্ব এন্ড এ নাউন, একটা নাউনের কাজ করে এবং একটা ভার্বের কাজ করে। সুতরাং সঠিক অ্যান্সার কোনটা? এটা। এ ভার্ব, একটা ভার্ব দ্যাট অ্যাক্টস এজ এ নাউন ইজ কল্ড, একটা ভার্ব যেটা নাউনের কাজ করে সেটা কি পার্টিসিপল বলা হয়? না, জেরান্ড বলা হয়। আচ্ছা, এরপর 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন 4 নাম্বার কোশ্চেন হচ্ছে হাউ জেরান্ড ইজ ফর্মড, কিভাবে জেরান্ড গঠিত হয়? ভার্ব প্লাস আইএনজি, প্রিপজিশন প্লাস আইএনজি। তাহলে না, সঠিক অ্যান্সার কোনটা বলে? ভার্ব প্লাস আইএনজি। এইবার দেখেন 5 নাম্বার প্রশ্ন, সেম প্রশ্ন আগেরটাই। 5 নাম্বার প্রশ্ন কি ভাই দেখেন তো, জেরান্ড ইজ রিলেটেড নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। 5 নাম্বার প্রশ্ন উত্তর আনসার করেন। 5 নাম্বার প্রশ্নের উত্তর আনসার করেন দ্রুত। জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি, তাই তো তোমার থেকে দূরে সরে আছি, দূরে সরে আছি। ওকে, 5 নাম্বার তাহলে যেহেতু ভার্ব এবং নাউন দুইটা আছে, তাহলে আনসার কোনটা করবো বলে তো? নাউন। ওকে, আরেকটা জিনিস মনে রাখবেন, এটা যদি সব জায়গায় খাটবে না, কিন্তু তারপরে একটা জিনিস মনে রাখবেন যখন প্রশ্ন সলভ করতে যাবেন, জেরান্ড সমান 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 সবসময় স্থির, আর পার্টিসিপল এটা মনে রাখবেন সাধারণত চলমান হয়, চলমান, চলমান বা অবস্থা বোঝায়, এটা স্থির বোঝায়, স্থির। এই দুইটা মাথায় রাখবেন, আমাদের প্রশ্ন সলভ করতে গেলে কখনো কখনো কাজে লাগবে, পরীক্ষার হলে আমাদের কাজে লাগবে। জেরান্ড মানে কি স্থির, আর পার্টিসিপল মানে কি চলমান। পার্টিসিপল মানে কি বলেন তো? চলমান। আচ্ছা, এইবার আপনি দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, বলছি পজিশন অফ জেরান্ড ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে জেরান্ডের অবস্থান কোথায় থাকে? মনোযোগ দিয়ে দেখেন তো, চরম মনোযোগ দেন, চরম মনোযোগ। এজ এ সাবজেক্ট অফ ভার্ব, খুব ভালো করে লক্ষ্য করেন, ভার্বের সাবজেক্ট হিসাবে কি নাউন বসতে পারে না? নাউন বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসাবে যেহেতু নাউন বসতে পারে, এই কারণে ভার্বের সাবজেক্ট হিসাবে জেরান্ড বসতে পারে। 2 নাম্বার, এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না? ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, তো অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। তো নাউন যদি অবজেক্ট হতে পারে, এই জন্য নাউন কি হবে? জেরান্ডও কি হতে পারবে? অবজেক্ট হতে পারবে। এরপরে এজ এন অবজেক্ট অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে, তো প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তো সাধারণত প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে? জেরান্ড হবে। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আলোচনাও আছে। 4 নাম্বার কি আছে? আফটার আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। তার মানে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সাধারণত সেটা কি হয়? জেরান্ড হয়। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। সাধারণত ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে? জেরান্ড হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়।
পসেসিভ অ্যাজেটিভের পরে আমাদের একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ হতে পারে। পসেসিভ অ্যাজেটিভের পরে আমাদের জেরান্ট হয়। আচ্ছা, এজ এ কমপ্লিমেন্ট আবার এজ এ কম্পাউন্ড নাউন, এই জায়গায় ঝামেলা হয় 5 নাম্বার এবং 6 নাম্বার। 5 নাম্বার এবং 6 নাম্বার কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড এবং পার্টিসিপল দুইটাই হতে পারে। আবার এজ এ কম্পাউন্ড নাউন হিসাবে আমাদের সাধারণত কি হয় বলেন তো? কম্পাউন্ড নাউন হিসেবে সাধারণত জেরান্ড হয়। কম্পাউন্ড নাউন হিসেবে জেরান্ড হয়। তাহলে এই 5 নাম্বারের পাশে শুধু লিখে রাখবেন। এই দুইটা 5 এবং 6 অবশ্যই আমি আলাদা করে পড়াবো যাতে আপনার সমস্যা না হয়। 5 এবং 6 আমি আলাদা করে পড়াবো। এজ এ কমপ্লিমেন্ট এটা আপনি লিখে রাখতে পারেন 5 নাম্বারের পাশে, যে জিপি দুইটি হতে পারে, জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। আমি পরবর্তী আলোচনা করবো 1 2 3 4 আগে আলোচনা করে নেই, 5 6 আমি আলাদা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা 1 নাম্বারে যাই। 1 নাম্বারে দেখেন কি আছে, এজ এ সাবজেক্ট অফ ভার্ব। খুব ভালো করে লক্ষ্য করেন, একটা কোশ্চেন বুঝবেন তাহলে আর বাকিগুলো করা লাগবে না। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ, দেখেন আমার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো? বড় করলাম যাতে বোঝা যায়। এখন বুঝে যাও, একদম ফুললি বুঝে যাওয়ার কথা। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ, তাহলে আমাদের ভার্ব কোনটা বলেন তো? ইজ। তো বলেন তো ইজ ভার্ব, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, তো ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? জেরান্ড বসতে পারে। তা আপনি দেখেন এই ভার্বের আগে কোনো সাবজেক্ট আছে কিনা? মর্নিং, ইন দ্য মর্নিং, তারপরে আর কোনো সাবজেক্ট আছে না। যেহেতু ভার্বের আর কোনো সাবজেক্ট নাই, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে আমাদের এখানে কি আসছে বলেন তো? ওয়াকিং শব্দটা আসছে। এখন এইটা হচ্ছে আমাদের টোটাল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এই দুইটা মিলে হচ্ছে আমাদের জেরান্ড ফ্রেজ। এটা আমাদের আলোচনার বিষয় না। সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট হিসাবে যদি আমাদের ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? জেরান্ড হয়। এই কারণে আমাদের আনসারটা কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল না, জেরান্ড হয়। 2 নাম্বার কোশ্চেন দেখেন। 2 নাম্বার কি আছে? রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। আমাদের ভার্ব কোনটা? ইজ। তো ভার্বের সাবজেক্ট হিসেবে কে আছে? রিডিং আছে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসতে পারে? নাউন বসতে পারে। এখন যেইখানে নাউন বসতে পারে ওইখানে যদি ভার্বের আইনযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? জেরান্ট হয়। এই কারণে আমাদের এটা ভার্বাল নাউন নয়, পার্টিসিপল নয়, সঠিক আনসার জেরান্ট, সি নাম্বারে আছে। বোঝাতে পারলাম? ওকে। 3 নাম্বার, সুইমিং ইজ একই কোশ্চেন, সুইমিং ইজ গুড একই কোশ্চেন, দ্য ফাউন্ড পার্মিং ইজ ডিফিকাল্ট। এই দিক তাকান। হি ফাউন্ড ড্যাশ, দেখেন হি ফাউন্ড ড্যাশ পার্কিং ইজ ডিফিকাল্ট। দেখেন এই যে ইজ হচ্ছে আমাদের একটা বার, ফাউন্ড হচ্ছে আরেকটা বার। তার মানে আমাদের ভার্ব যেহেতু দুইটা, এই জায়গায় ক্লজ হচ্ছে আরেকটা আছে। হি ফাউন্ড দ্যাট, THAT, দ্যাট কে উজ্জ্ব রাখা যায়। দ্যাট কি রাখা যায়? উজ্জ্ব রাখা যায়। তার মানে এখানে একটা আমাদের উজ্জ্ব কি একটা দ্যাট আছে। দ্যাটের পরবর্তীতে নতুন সেন্টেন্স শুরু হয়েছে। তো এখানে ইজ ভার্বের সাবজেক্টের জায়গায় আমাদের ভার্বের শেষে আইনযুক্ত পার্কিং শব্দ আছে। এই কারণে আমাদের এটা কি বলেন তো? জেরান্ট। পরবর্তীতে 6 নাম্বারটা করবেন, 7 নাম্বারটা আপনারা দেখবেন একই নিয়ম। এখন এটার যে কনফিউশনটা হয় এটা করেন, আনসার করেন, তাহলেই হবে। এটার উত্তর করেন। টেলিং লাইস উই ক্যান নট উইন, এটার উত্তর করেন। এখানে টেলিং শব্দটা কি? জেরান্ট নাকি পার্টিসিপল? দ্রুত আনসার করেন। যেটা দেখানো আছে টেলিং লাইস, পাঁচ নাম্বারটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, জেরান্ড পার্টিসিপল দুজন বলতেছেন, একই সেন্টেন্স কি দুটোর উত্তর হয় জেরান্ড। ওকে, আচ্ছা
এবার দেখেন এদিক তাকান, এই জন্য আমাদের রিমুভ কনফিউশন থাকছে। এদিক তাকান, আমার দিকে তাকান। ভার্বের সাবজেক্টের পজিশনে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে সেটা জেরান্ট হয়ে যাবে, বিষয়টা এরকম না। ভার্বের সাবজেক্ট হওয়া লাগবে, যদি ভার্বের সাবজেক্ট না হয় তখন সেটা জেরান্ট হবে না। খুব ভালো করে লক্ষ্য করেন তো, 1 নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করেন। এই জায়গার টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। এখন এই যে ভার্বটা হচ্ছে ইজ, এই ভার্বের আগে কি আর কোনো সাবজেক্ট আছে এই আইএনজি ছাড়া? না। দ্যাট ইজ ওয়াই এখানে টেলিং শব্দটা কি বলেন তো? জেরান্ট। কিন্তু পরবর্তীতে এক্সাম্পলটার দিকে তাকান। পরবর্তী এক্সাম্পল দেখেন, টেলিং লাইস উই ক্যান নট উইন। এই যে ক্যান নট উইন এটা হচ্ছে আমাদের কি বলতো ভার্ব। এই ক্যান নট উইন এটা মানে আমরা জয়ী হতে পারি না। কে জয়ী হতে পারে না? টেলিং লাইস নাকি আমরা? আমরা। তার মানে এই ক্যান নট উইনের পূর্বে আর একটা কি আছে বলেন তো? ভার্ব আছে। ক্যান নট উইনের পূর্বে কি আছে? আর একটা ভার্ব আছে। তো এই ভার্বের সাবজেক্ট কে বলেন তো? উই। তার মানে এটা তো ভার্বের সাবজেক্ট না। দ্যাট ইজ এটা আমাদের কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি নিয়ম পাইলাম? একটা সেন্টেন্সে যদি সাবজেক্টের পজিশনে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা জেরান্ট হয়ে যাবে না। দেখতে হবে তখনই সেটা জেরান্ট হবে যদি ওই সেন্টেন্সে ভার্বের পূর্বে আর নতুন কোনো সাবজেক্ট না থাকে। ভার্বের পূর্বে নতুন কোনো সাবজেক্ট যদি না থাকে তখনই কেবল সাবজেক্টের পজিশনে বসা ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ডটা জেরান্ট হবে। বলেন বুঝতে পারছেন কিনা? আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। ওকে, দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং, রাস্তায় হেঁটে, উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, আমরা আমাদের শরীরকে ফিট রাখতে পারি। এখন এই ক্যান কিপ এটা হচ্ছে ভার্ব। এই ক্যান মানে কারা ফিট রাখতে পারে বলুন তো? আমরা ফিট রাখতে পারি। এই ভার্বের পূর্বে দেখেন আর একটা সাবজেক্ট আছে, তার মানে আমাদের এইটার সাবজেক্ট এই ভার্বের শেষে আইনযুক্ত এই ভার্বের সাবজেক্ট নয়। আপনি বুঝবেন কিভাবে? যদি ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট না থাকে তখন সাবজেক্টের পজিশনে বসা ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ডটা জেরান্ট। যদি সাবজেক্ট থেকে যায়, ভার্বের পূর্বে যদি নতুন কোনো সাবজেক্ট থাকে তখন আর এটা সাবজেক্ট জেরান্ট হবে না, তখন এটা পার্টিসিপল হবে। তখন এটা কি বলেন তো? পার্টিসিপল হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, খুব ভালো করে লক্ষ্য করেন। চেঞ্জিং ব্যাড হ্যাবিটস হেল্পস আস টু বি সাকসেসফুল। খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করা আমাদের সফল হতে সহায়তা করে। এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলেন তো? দেখেন, ভার্ব হচ্ছে হেল্পস। ভার্ব কোনটা? হেল্পস। এবার দেখেন তো, হেল্পস ভার্বের পূর্বে নতুন কোনো সাবজেক্ট আছে? হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস, চেঞ্জিং, কোনো নতুন কোনো সাবজেক্ট আছে? নাই। তাই আমাদের এটা সাবজেক্ট কোনটা বলেন তো? চেঞ্জিং। তাই ভার্বের সাবজেক্ট হিসাবে যদি ভার্বের সাথে আইনযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি? জেরান্ট। একই এক উদাহরণ আমি লিখছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। চেঞ্জিং ব্যাড হ্যাবিটস, খারাপ অভ্যাস ত্যাগ করে, উই ক্যান চেঞ্জ আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি, অ্যান্ড অলসো দ্য ওয়ার্ল্ড, আমরা জীবন পরিবর্তন করলে পৃথিবী অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ভার্ব কোনটা বলেন তো? ক্যান চেঞ্জ। ভার্ব কোনটা? ক্যান চেঞ্জ। এখন ক্যান চেঞ্জের ভার্ব, ক্যান চেঞ্জ ভার্বের সাবজেক্ট কোনটা বলেন তো? উই। তাহলে ক্যান চেঞ্জ ভার্বের সাবজেক্ট উই, তার মানে কি এই ক্যান চেঞ্জের ভার্বের সাবজেক্ট হিসেবে কি চেঞ্জিং শব্দটা বসলো? না, বসলো না। দ্যাট ইজ আমাদের এটা কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT, প্রেজেন্ট, PARTIC। এবার বলেন ক্লিয়ার কিনা? স্থির চলমান দিয়ে করার দরকার না, ওটা আমি সবার শেষে বলছি। সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি আমি সবার শেষে বলবো? না না, স্থির স্থির তারপরে কি বলে? স্থির চলমান, ওটা এখন করার দরকার নেই ভাই, ওটা করারই দরকার নেই। কিন্তু যখন পরীক্ষার বেলা যখন একদম না পারবেন তখন দেখবেন আপনি ওটা। এই ভালো করে বলেন, ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? না, আমার মনে হয় না। রিমুভ কনফিউশন শিটে নাই কেন? কে বলছে আপনারা নাই? আন্দাজি কথা করুন না।
আছে আছে, শীতের না মানে এটা কি বানাইছেন খাওয়ার জন্য বলেন? আপনাদের দেওয়ার জন্য যে বানাইছি, থাকবে না কেন? এদিক তাকান দ্রুত। 2 নাম্বার কি বলছি ভাই বলেন তো, খুব মনোযোগ দিয়ে দেখেন। 2 নাম্বার বলছি এজ এন অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমি একদম প্রথম ক্লাসে পড়াইছি। ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কোনগুলা? যে সকল ভার্বের কর্ম থাকে, কর্ম থাকে মানে কি যে সকল ভার্বের অবজেক্ট থাকে। আমরা সহজে বলছিলাম ট্রানজিটিভ ভার্ব কিভাবে চেনা যাবে, ভার্বের পরে আমরা একটা ইট ব্যবহার করে দেব। যদি ইট ব্যবহার করে রিপ্লেস করা যায় তখন সেটা কি হয়? ট্রানজিটিভ ভার্ব হয়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। এই জন্য ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কে বসবে? জেরান্ড বসবে। তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড যদি সেটা আইনযুক্ত থাকে তখন সেটা কি হয়? জেরান্ড হয়। আমি কি বোঝাতে পারলাম? চলেন দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করেন, মুখস্থ করেন না। হি স্টার্টেড, সে শুরু করেছিল, আমি দিলাম ইট, সে ইহা শুরু করেছিল, হয় না? হি স্টার্টেড ইট, সে ইহা শুরু করেছিল। হি স্টার্টেড ইট, সে ইহা শুরু করেছিল। দেখেন হি স্টার্টেড টিচিং হ্যামলেট, তাহলে টিচিং শব্দটা কি বলেন তো? জেরান্ড। আবার প্রশ্ন করেন, এবার যদি আপনার মানে যদি আরো ডিপলি জানতে চান তো হোয়াট ডিড হি স্টার্ট, সে কি শুরু করেছিল? হোয়াট দিয়ে প্রশ্ন করলে এবং হুম দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায় না? হোয়াট ডিড হি স্টার্ট, সে কি শুরু করেছিল? টিচিং শুরু করেছিল, অবজেক্ট পেয়ে গেছি। তার মানে এটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, আর যেইখানে সালা নাউন বসে সেখানেই জেরান্ড বসে। বুঝতে পারলাম? 2 নাম্বার, হি অ্যাভয়েড মেকিং দ্য সেম মিস্টেকস অ্যাগেন। হি অ্যাভয়েড ইট, সে ইহা ত্যাগ করেছিল। হি অ্যাভয়েড ইট, সে ইহা ত্যাগ করেছিল। হোয়াট ডিড হি অ্যাভয়েড, সে কি ত্যাগ করেছিল? ওই মেকিং দ্য সেম মিস্টেক, একই ভুল করা। তাহলে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি না ভার্বটাকে? ভার্বটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারি সেটা কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি? জেরান্ড হয়। আমি আশা করি বুঝাইতে পারলাম। আই লাইক এটা এমনি বুঝবেন, ইট হ্যাজ স্টপড, ইট হ্যাজ স্টপড রেইনিং, এটা এমনি দিয়ে বুঝবেন। এবার দেখেন রিমুভ কনফিউশন। রিমুভ কনফিউশন, রিমুভ কনফিউশন খুব ভালো করে লক্ষ্য করেন। হি, সে, ওয়েন গিয়েছিল, খুব ভালো করে লক্ষ্য করেন। হোয়াট ডিড হি গো, সে কি গিয়েছিল। হুম ডিড হি গো, সে কি গিয়েছিল, করা যায় না। হি ওয়েন্ট ইট, সে ইহা গিয়েছিল, অর্থ হয়? অর্থ হয় না। তার মানে ওয়েনটা কোন ভার্ব বলেন তো? ইনট্রানজিটিভ ভার্ব। INTRANSITIVE, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। আবার দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। দ্য গার্ল এন্টার্ড ইট, দ্য গার্ল ইহা প্রবেশ করেছিল। ইট দ্বারা রিপ্লেস করা যায় না? করা যায় না। এবার প্রশ্ন করে, আবার যদি মনে করেন যে আপনি ইট দ্বারা করবেন না, আপনি প্রশ্ন করেন হোয়াট ডিড দ্য গার্ল এন্টার, মেয়েটি কি প্রবেশ করেছিল? উত্তর পাওয়া যায়? উত্তর পাওয়া যায় না। হুম ডিড দ্য গার্ল এন্টার, মেয়েটি কাকে প্রবেশ করেছিল? উত্তর পাওয়া যায় না। এবার আপনি প্রশ্ন করেন হোয়ার ডিড দ্য গার্ল এন্টার, মেয়েটা কোথায় প্রবেশ করেছিল? রুমে প্রবেশ করেছিল। বুঝতে পারলাম? তার মানে আমাদের এইটা কি বলেন তো? আমাদের ইনট্রানজিটিভ ভার্ব, এটাও কি ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে তখন সেটা যেমন জেরান্ড হয়। ইনট্রানজিটিভ ভার্বের পরে আইনযুক্ত ওয়ার্ড থাকলে তখন সেটা কি হয়? পার্টিসিপল হয়। আমি কি বোঝাতে পারলাম? ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? জেরান্ড হয়। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে তখন সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? টু সি, যদি 2 নাম্বার ক্লিয়ার হয়ে থাকে লেখেন 2C।
আগের শীটের সাথে মিলবে না বলে, এটা তো নতুন বেচ। আগের শীটের সাথে মিলবে কেন? আগের শীটের সাথে মিলবে না, এটি স্বাভাবিক। আগের শীটের সাথে মিলবে না, এটা স্বাভাবিক। আমি তো জেরান্ড পার্টিসিপল এর পিডিএফ পাই নাই, তাই পিডিএফ দেয়া আছে গ্রুপে, দেখেন। টুসি কারা ভাই এই জায়গায়? পাগল ছাগল। 3 নাম্বার, অ্যাজ এন অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। অ্যাজ এন অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। খুব ভালো করে লক্ষ্য করেন, কঠিন কিছু নাই, জাস্ট একটু চিন্তা করেন। দেখেন, আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। আই হ্যাভ নো অবজেকশন, আমার কিসে অবজেকশন নেই বলুন তো? হাঁটাতে। কিসে? হাঁটাতে। কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়? এই টু এর পরে আমাদের ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকলে সাধারণত কি হয়? জেরান্ড হয়। কারণ প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? ভার্বের সাথে যুক্ত একটা প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তখন সেটা কি হবে? জেরান্ড হবে। আগে এটা শিখেন, এটা জেরান্ড। এরপরে হি ইজ ফন্ড অফ রাইডিং। হি ইজ ফন্ড অফ, এই যে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তো প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে যদি নাউন হয়, তাহলে প্রেপোজিশনের পরে একটা মাত্র ভার্বের সাথে আইনযুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হবে? জেরান্ড হবে। সুতরাং রাইডিং শব্দটা কি বলেন তো? জেরান্ড। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। 3 নাম্বার, গিভিং ইজ বেটার দেন রিসিভিং। গিভিং ইজ বেটার দেন রিসিভিং। এই সেন্টেন্সে দেনটা প্রেপোজিশন, আসলে কনজাংশন না। দেন কখন প্রেপোজিশন হয়, দেন কখন কি হয়, কনজাংশন হয়, এটা নিয়ে আমরা হয়তো বা কোনো একদিন আলোচনা করবো। দেনের পরে মডার্ন গ্রামার এবং ট্রেডিশনাল গ্রামার, এটার ভিতরে একটা পার্থক্য আছে। এটার ভিতরে পার্থক্য আছে। যেমন দেনের পরে ট্রেডিশনাল গ্রামার অনুসারে আই হয়, আর মডার্ন গ্রামার অনুসারে কি হয় বলেন তো? মি হয়। বোঝাতে পারলাম? আর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তখন ট্রেডিশনাল গ্রামার অনুসারে সেটা কি হয়? ট্রেডিশনাল গ্রামার অনুসারে সেটা তো আমাদের কনজাংশন হয়। আর যদি কোনো নাউন অথবা ভার্বের সাথে আইনযুক্ত ওয়ার্ড থাকে, তখন দেনের পরে দেনটা কি হয় বলেন তো? কনজাংশন হয়, সরি প্রেপোজিশন হয়। তো আপনার মাথায় প্রথমে এটা থাকবে, আপনার মাথায় প্রথমে এটা যেন থাকে, যেমন দেন শব্দটা প্রেপোজিশন হতে পারে এবং একই সাথে কনজাংশন হতে পারে। বুঝতে পারলাম? ওকে, তার মানে প্রেপোজিশনের পরে আমাদের কি আছে বলেন তো? প্রেপোজিশন। দেন শব্দটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে। তার মানে এটা কি হবে? জেরান্ড হবে। কমন নন অ্যাডজেক্টিভ জেরান্ড। এইবার একটু খুব ভালো করে লক্ষ্য করেন, এবার খুব ঝামেলায় আছে, দেখেন, এই যে আপনারা বলেন যে বেসিকের কি দরকার, বেসিক যে কেন পড়া, এবার দেখেন। দা গার্ল ওয়েন্ট, ওয়েন্ট শব্দটা কি বলেন তো? ট্রান্সিটিভ ভার্ব না ইন্ট্রান্সিটিভ ভার্ব? ইন্ট্রান্সিটিভ ভার্ব। দা বয় কেম, কেম শব্দটা কি ট্রান্সিটিভ ভার্ব না ইন্ট্রান্সিটিভ ভার্ব? ইন্ট্রান্সিটিভ ভার্ব। এবার আপনি আবার লক্ষ্য করেন, এই আউট শব্দটা কি সাধারণত কি বোঝা যায়? প্রেপোজিশন না? প্রেপোজিশন। ইন শব্দটা সাধারণত কি বোঝায়? প্রেপোজিশন না? প্রেপোজিশন। কিন্তু দুঃখজনক হলেও পরে এই যে ক্রাইং শব্দটা এই জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল, রানিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল। এইখানে ওয়েন্ট আউট শব্দটা প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় নাই, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ইন শব্দটা প্রেপোজিশন হিসেবে বসে নাই, এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে। বুঝতে পারলাম? দা গার্ল ওয়েন্ট আউট, সে বাইরে চলে গেল। হোয়ার দা গার্ল গো, কোথায় মেয়েটা কোথায় গেছে? আউট দ্বারা বাইরে বোঝাইছে। মানে বয়টা কোথায় আসছে? ইন দ্বারা ভিতরে বোঝাইছে। এখানে ইন দ্বারা অ্যাডভার্ব বোঝাইছে, এখানে আউট দ্বারা অ্যাডভার্ব বোঝাইছে। এখন আপনি যদি বলেন যে ভাই এত কিছু আমি পারবো না পরীক্ষার হলে, তাহলে আপনি যেটা মনে রাখবেন, এদিকে তাকান, অন্যান্য সকল ক্ষেত্রে প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে, ভার্বের সাথে আইএনজি ওয়ার্ড থাকলে সেটা কি? জেরান্ড, কোনো হিসাব নাই। কিন্তু যদি ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে কোনো প্রিপোজিশন থাকে, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, ওই প্রেপোজিশনের পরে যদি ভার্বের শেষে কোনো আইনযুক্ত ওয়ার্ড থাকে, ওই প্রেপোজিশনের পরে যদি ভার্বের শেষে আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT, প্রেজেন্ট, PARTICIPL, প্রেজেন্ট পার্টিসিপল হয়। এবার বলেন বুঝতে পারলেন কিনা?
এটা লিখে রাখেন, এটা পরীক্ষায় আসতে আপনার না এরপরেও আপনার এই জায়গায় যারা ক্লাস করতেছেন না এরপরেও 95% ভুল করবেন। কেন? ওই যে শিখে আসছেন আজীবন ভরা যে প্রেপোজিশনের পরে আইএনজি ওয়ার্ড থাকলে ভার্বের শেষে আইএনজি হয়, প্রেপোজিশনের পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? সকল প্রেপোজিশনের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? লিখে রাখবেন এভাবে, সকল প্রেপোজিশনের পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে তখন সেটা কি হয়? জারান্ট হয়। ব্যতিক্রম কোথায় এটা বলেন? ব্যতিক্রম, ব্যতিক্রম কোথায়? ব্যতিক্রম হচ্ছে এটা, ব্যতিক্রম হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন, আমাদের প্রচলিত কোনো প্রিপোজিশন থাকে, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, এই প্রচলিত প্রিপোজিশনের পরে যে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি হয় ভাই বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা এখনো মার্কেটের কোনো বই আসে নাই, আমি সিসুলিশের আগে আশা করি পিলির বই বের করবো, এই স্ট্রাকচার আমি দিব ইনশাল্লাহ। মার্কেটে বইয়ে দেয়নি এখনো, আমি দিব ইনশাল্লাহ। বলেন ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার কিনা বলেন? 3C ক্লিয়ার হলে 3C লেখেন। তার মানে কি সকল প্রেপোজিশনের পরেই ভার্বের শেষে আইএনজি হলে, সকল প্রেপোজিশন এর পরে ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকলে তখন সেটা জারান্ট হয়। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস প্রেপোজিশন এর পরে ভার্বের শেষে যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। ক্লিয়ার সবার? ওকে, নেক্সট আমরা পরে যাই। পরবর্তী কি আছে? খুব ভালো করে লাগে, পরবর্তী দেখেন কি আছে। আফটার আর্টিকেল, তার মানে আর্টিকেলের পরে যদি আমাদের একটা মাত্র ওয়ার্ড থাকে ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড তখন সেটা কি হবে? জারান্ট হবে। ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হবে? জারান্ট হবে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হবে? জারান্ট হবে। যেমন আই ডোন্ট লাইক হার ড্যান্সিং, আই ডোন্ট লাইক হার ড্যান্সিং, দেখেন হারটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না? হারটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ না? তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি আমাদের ভার্বের শেষে আইনযুক্ত ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? জারান্ট হয়। সুতরাং এটা কি বলেন তো? জারান্ট। নো স্মোকিং ইজ অ্যালাউ হিয়ার, নো স্মোকিং ইজ অ্যালাউড হেয়ার। তার মানে এই যে নোটা কি বলেন তো? নোটা হচ্ছে আমাদের ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড আছে, তার মানে এটা কি বলেন তো? এটা কি বলেন? বলেন এটা কি? জারান্ট। এ লিটল লার্নিং, এ লিটল লার্নিং, তাহলে এ লিটলটা কি বলেন তো? এ লিটলটা বলেন, এ লিটলটা কি? ডিটারমিনার, ডিটারমিনারের পরে ভার্বের সাথে যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি? জারান্ট। নো পার্কিং ইজ অ্যালাউড হেয়ার, নোটা কি ভাই বলেন তো? ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? আইএনজি হয়। আইএনজির কাজটা কে করে? জারান্ট করে। উই লাইক দেয়ার প্লেইং, দেয়ারটা কি বলেন তো? পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয় বলেন তো? নাউন হয়। নাউনের কাজ কে করে বলেন তো? জারান্ট হয়। আমি আশা করি বোঝাতে পারলাম। বলেন জেরান্ড ইজ ক্লিয়ার? এটা আমাদের হিউজ এক্সাম্পল আছে। আমরা 2 দিন শুধু নিয়ম পড়াবো আর একদিন একদম এই লেকচার শিটে যতগুলা প্রশ্ন আছে সবগুলো আমি সলভ করে দেবো, কোনো টেনশন নেই, সবগুলো সলভ করে দেবো। নিয়ম বের করে দিবে, ই করে দেবো ইনশাল্লাহ। এক থেকে 4 পর্যন্ত সবকিছু ক্লিয়ার হলো কিনা বলেন তো? 4C লেখেন, 4C অথবা GC, জেরান্ড ক্লিয়ার। এর বাহিরে জেরান্ডের কোনো ব্যবহার নেই। আর কিছু ব্যবহার আছে, আচ্ছা আরো কিছু ব্যবহার আছে, আমরা আগামীকাল যখন পার্টিসিপল পড়বো তখন এর সাথে জেরান্ডের কিছু সংশ্লিষ্টতা আছে, এর সাথে জেরান্ডের কিছু সংশ্লিষ্টতা আছে। ওইটা হচ্ছে আমরা কম্বাইন্ডলি পড়তে পারবো ইনশাল্লাহ, কম্বাইন্ডলি পড়ে ফেলবো, কোনো সমস্যা নেই। ওটা আমরা কম্বাইন্ডলি পড়ে ফেলবো।
3 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা টোটাল লেকচার শিটটা হচ্ছে আমাদের একদম আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা করে থাকি কি বলে সবগুলো প্রশ্ন ব্যাখ্যা করে থাকি। আমাদের হিউজ প্রশ্ন আছে, বিগত বছরের যত প্রশ্ন আছে সব এখানে দেয়া আছে, বিগত বছরের যত প্রশ্ন আছে সব এখানে দেয়া আছে, সুতরাং আপনার ওরিড হওয়ার কিছু নেই। হিউজ প্রশ্ন আছে, মানে যত প্রশ্ন আছে সব প্রশ্ন এখানে দেয়া আছে। আজকে যেগুলো করাইছেন বিগত বছর থেকে একটা প্রশ্ন করেন তো। হ্যাঁ এটা করেন, এটা পারেন কিনা, এটা পারলেই বুঝছেন। এটা করেন তো দেখি, 21 নাম্বারটা করেন। শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, বলেন এখানে ড্যান্সিং শব্দটা কি, যারা না পার্টিসিপল বলেন। 21 নাম্বারটা পারলেই বুঝে গেছেন। 21 নাম্বারটা পারলেই কি বুঝে গেছেন বলেন। অ্যাডভার্বটা কিভাবে, এই বিষয়টা একটু বলেন ভাই। ক্লাস করেন, করতে থাকেন। অ্যাডভার্ব আমি তো পার্টিসিপল পড়াইনি এখনো ওইভাবে। পার্টিসিপল আগামীকাল শুরু করি। 21 ডি নাম্বার দেখেন, পেরে গেছেন। শি ওয়েন্ট, কি বলেন তো, কি ভার্ব, কি ভার্ব, ইন্টেনসিটিভ ভার্ব। ইন্টেনসিটিভ পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত কি থাকলে পার্টিসিপল, পার্টিসিপল কই, প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন একটা কোশ্চেন দেখেন, এগুলো তো পার্টিসিপলের নিয়ম কিন্তু জেরান্ডের সাথে সংশ্লিষ্ট, এই জন্য আমি আলোচনা করে দিয়েছি না। আমি জেরান্ডের সময় যদি এগুলো জাস্ট শুধু এগুলো আলোচনা করে দেই, এর সাথে একই সাথে পার্টিসিপল হতে পারে এটা যদি না বলি, তখনই কনফিউজড হয় এবং তখন আপনারা কনফিউশন হবেন। বুঝাইতে পারলাম? মানে আমরা দেখলাম যে একই ওয়ার্ড জেরান্ডও হতে পারে, একই বাক্যে বসে সেটা পার্টিসিপল হতে পারে, এই কারণে আমরা দেখাই দিলাম। আচ্ছা এরপরে দেখেন কোশ্চেনটা দেখেন, কোনো সমস্যা নেই। ওপেনিং শব্দটা দেখেই মনে হবে কি জেরান্ড, তাই না? কোথায় আছে? একদম বাক্যের শুরুতে সাবজেক্টের পজিশন আছে। এই যে এখানে দেখেন দা ডিটেকটিভ টুক আউট, মূল ভার্ব কোনটা ভাই বলেন তো? টুক আউট। মূল ভার্ব কোনটা? টুক আউট। এইবার দেখেন এই ভার্বের সাবজেক্ট কে? দা ডিটেকটিভ। তো ভার্বের সাবজেক্ট আমি পেয়ে গেছি, এই টুক আউট ভার্বের সাবজেক্ট কি ওপেনিং? না। টুক আউট ভার্বের সাবজেক্ট কি ওপেনিং? না। এই কারণে এটা কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। 23 নাম্বারটা পার্টিকুলারলি বুঝছি কিনা? 23C লেখেন, ক্লাস শেষ করে দেবো আজকে। 23C লেখেন। 23 নাম্বারটা বুঝতে পারছেন কিনা বলেন তো? 23 নাম্বারটা কি বুঝতে পারছেন? বুঝছেন? ওকে, আজকে শেষ করছি। আগামীকাল অ্যাজ ইউজুয়ালি আপনাদের 9টায় ক্লাস, কেমন? আগামীকাল 9টায় ক্লাস আমাদের। ওকে, থ্যাংক ইউ।